যদি আমরা ডেমোক্রেটিক ইনস্টিটিউশন গুলোকে স্বাধীনভাবে চলতে দেই, তাহলে আপনার ছোটখাটো যে সংঘাতের কথা আমরা শুনেছি, দেখেছি নির্বাচনের প্রাককালে, নির্বাচনের পরে, 5ই আগস্টের আগে আমরা মনে করতাম হাসিনা টিকে গেলে আমরা আর কেউ সুস্থভাবে বেরোতে পারবো না এবং আমাদের অনেকেরই ফাঁসি দেবে। কারণ যাই হোক 5 তারিখে সকাল 10টায় সময় যখন শুনলাম সেনাবাহিনীর প্রধান বক্তব্য রাখবেন, তখন আমরা বুঝে নিয়েছি যে শেখ হাসিনা আর নেই। বাংলাদেশ ছিল মানে সেখান থেকে ব্যতিক্রমী। টাকা লুট, ব্যাংক লুট, নিজের আত্মীয় স্বজনকে প্লট দেওয়া এবং নিজের পক্ষের লোকদেরকে ব্যাংক দিয়ে সেখান থেকে অবাধে টাকা পাচার করার বিভিন্ন ব্যবস্থা করে দেওয়া। দুঃখ কষ্ট সহ্য করেছে, একটা ভাঙা পোড়ো জেলখানার মধ্যে রাখা হয়েছে এবং সেটা পরিত্যক্ত হয়েছে। আরো কয়েক মাস আগে ওই কারাগার পরিত্যক্ত হয়েছে এবং ওই কারাগারে নিয়ে যাওয়ার কিছুদিন আগে, মাত্র 15-20 দিন আগে উনি ইংল্যান্ড থেকে ফিরে এসেছেন চোখে অপারেশন করে। তো চোখে অপারেশনের একজন রোগী যদি এমন একটি পোড়ো কারাগারের মধ্যে থাকে যেখানে মানে সব সময়ের জন্য ধুলো উঠছে, বালি উঠছে, এটা কত বিভৎস হতে পারে, এটা নির্যাতনের কি ভয়াবহ মাত্রা হতে পারে, সেটা তো আমরা জানি এবং শুনেছি, সে কথা বলবো না। কিন্তু এই যে চারিদিক থেকে শোষণ, নিপীড়ন, নির্যাতন এবং ভয়ের যে সংস্কৃতি মধ্যেও সংগ্রাম করে গেছি, আন্দোলন করে গেছি। আমি, আমার সতীর্থরা, শুধু বিএনপি বলে নয়, বেশ কিছু রাজনৈতিক দলও যুক্ত ছিলেন এবং সুশীল সমাজের মানুষরাও এর সাথে যুক্ত ছিলেন, তারা কথা বলেছে। অধিকারের ভূমিকা তো আমি বলবো যে অত্যুজ্জ্বল একটি ভূমিকা, গৌরবান্বিত ভূমিকা। এরা যারা আরো যুক্ত, যারা আধিকারিক ছিলেন, অনেকেই কারাগারে ছিলেন, তারাও রিমান্ডে ছিলেন, আমি জানি, শুভ্র ভাই সহ আরো অনেকেই। তো এই পরিস্থিতি তো আমরা অতিক্রম করেছি। অতিক্রম করার পরে একটি, এটা নিয়েও অনেকে বিতর্ক করছে, একটা বিপ্লব বলবো না গণ অভ্যুত্থান বলবো না কি বলে যে বড় ধরনের গণ আন্দোলন বলবো, এগুলো নিয়েও নানা মানে কথাবার্তা চলছে। কিন্তু আমি বলবো যে একটা বিশাল তরঙ্গ তৈরি হয়েছিল, যে তরঙ্গের মাঝে এইরকম ভয়াবহ একটি ফ্যাসিস্ট সরকার, তাকে বিদায় নিতে হয়েছে। এই ফ্যাসিস্ট নিয়েও নানা তর্ক বিতর্ক অনেকে করছেন, কিন্তু অনেকেই এটা একমত হয়েছেন যে তা যেভাবে সেই সময় দেশ শাসন হয়েছে এটি ফ্যাসিজমেরই নামান্তর, এটা নাৎসিজমেরই নামান্তর। পার্থক্য ছিল মূল নাৎসিদের থেকে এই বাংলাদেশের নাৎসি বা ফ্যাসিস্টদের, যে তারা কমপক্ষে নিজের দেশকে পৃথিবীর অন্যান্য জাতির চেয়ে, নিজেদের জাতিকে পৃথিবীর অন্যান্য জাতির মধ্যে শ্রেষ্ঠ করতে চেয়েছে। এটা হিটলারের বিরুদ্ধে অভিযোগ, মুসলিনের বিরুদ্ধে অভিযোগ। কিন্তু করতে গিয়ে তারা এথনিক ক্লিনসিং করেছেন, 50-60 লক্ষ ইহুদিকে মেরে ফেলেছেন গ্যাস চেম্বারের ভিতরে, এটা ছিল। কিন্তু এদের টাকা পাচারের কথা আমরা শুনিনি, এদের ব্যাংক লুটের কথা শুনিনি। এরা দেশকে শক্তিশালী করছে এবং সারা বিশ্বের বিভিন্ন জাতিকে পদানত করার চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশ ছিল মানে সেখান থেকে ব্যতিক্রমী। টাকা লুট, ব্যাংক লুট, নিজের আত্মীয় স্বজনকে প্লট দেওয়া এবং নিজের পক্ষের লোকদেরকে ব্যাংক দিয়ে সেখান থেকে অবাধে টাকা পাচার করার বিভিন্ন ব্যবস্থা করে দেওয়া। এই ফ্যাসিবাদের রূপ ছিল একটা ভিন্ন ধরনের একটা রূপ, একটা পারভার্টেড, বিকৃত একটা রূপে আত্মপ্রকাশ করেছিল এটি। আজকেই খবরের কাগজে দেখলাম মানে কয়েকজন সেই সময়ের সরকারের পছন্দের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান, যারা ব্যাংক থেকে লোন নিয়েছিলেন 32,500 কোটি টাকা, এবং এখন দেখা যাচ্ছে ইনভেস্টিগেশনে একটা যে বাংলাদেশ ব্যাংকের যে একটা ইনভেস্টিগেশন ইন্টেলিজেন্স একটা টিম আছে, তারা দেখছে যে এবং এই লোন নেওয়া টাকা সম্পূর্ণটাই বিদেশে লন্ডার্ড হয়েছে, এটা পাচার হয়েছে। মানে অসংখ্য ঘটনার মধ্যে এই একটি ছোট্ট ঘটনা। কিন্তু যখন বিপ্লবটা হলো, সম্পন্ন হলো, এবং আমরা যখন আমাকে 19শে জুলাই প্রথম নেতা মানে মূল দলের নেতাদের মধ্যে যিনি যারা অ্যারেস্ট হয়েছেন তার মধ্যে আমি প্রথম। রাত 3টার সময় আমাদের একজন মানে বয়স্ক নেতা, বর্ষিয়ান নেতা নজরুল ইসলাম খান, তারপরে সকালে দেখলাম
গোলাম পারওয়ার, জামাতের নেতা, আরো অনেকে সব গ্রেপ্তার হচ্ছেন এবং সেদিন থেকেই শুরু হলো একবারে হেরেক। তো যাই হোক, 5ই আগস্টের আগে আমরা মনে করতাম হাসিনা টিকে গেলে আমরা আর কেউ সুস্থভাবে বেরোতে পারবো না এবং আমাদের অনেকেরই ফাঁসি দেবে, কারণ আমার নামে প্রায় 250 থেকে 350 মামলা। তো এইবার আর সে মানে অন্য ধারায় যাবে যদি এই আন্দোলন যদি ব্যর্থ হয়। এই আন্দোলন ব্যর্থ হলে কারণ নিস্তার থাকবে না, এটা আমরা একবারে মনে মনেই ভেবে নিয়েছিলাম। আগে যখন প্রথম দিকে এই সরকার বা এর আগে এরশাদের আমরা যখন জেলে যেতাম, তো বাসা থেকে বলতাম যে বই পাঠাতে, তো বাসা থেকে বই পাঠাতো। তো এইবার অ্যারেস্ট হওয়ার সময় আর বই পাঠানোর কথা বলতাম না, এমনি তো পরিবেশ ছিল না, কারফিউ, তারপরে বিভিন্ন কর্মসূচি যাচ্ছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আসলে বেরিয়ে হতে পারবো না, জীবন তো আর ওইভাবে ফিরে পাবো না। একটা বই বা একটা মানে আন্তর্জাতিক মানসম্পন্ন কোন একটা উপন্যাস যখন জেলখানার মধ্যে পড়তাম, তো হৃদয়ের মধ্যে অনেক গর্ব, অনেক স্বপ্ন ভেসে উঠত। একটা পরিবর্তন হবে, সেই পরিবর্তনের পরে নিঃসন্দেহে বাংলাদেশ একটা সুখময় বাংলাদেশ, একটা স্বপ্নের বাংলাদেশ, সেটা গড়ে উঠবে। তো সেইটাই এবারে 19শে জুলাইয়ের গ্রেপ্তারে সেটা মনের মধ্যে আসেনি, মনে করেছি এটাই হচ্ছে অন্তিম যাত্রা। যাই হোক, 5 তারিখে সকাল 10টায় সময় যখন শুনলাম সেনাবাহিনীর প্রধান বক্তব্য রাখবেন, তখন আমরা বুঝে নিয়েছি যে শেখ হাসিনা নেই। তারপরে তো আমরা দুপুরের দিকে বক্তব্য শুনলাম, এরপরে পরিবর্তন শুনলাম, ঘটনা শুনলাম। 6 তারিখে আমরা সবাই বের হলাম একটি মুক্ত পরিবেশে। এর কয়েকদিন পর আপনাদেরকে দেখলাম অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হয়েছে, আমাদের মনের মধ্যে আনন্দ এবং ইয়ে ধরেছে। তো এখন আমি বিষয় যেগুলো উল্লেখ করতে চাই, কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, কিন্তু একপাক্ষিক ভাবে সব বলে গেলে বা অভিযোগ দিলে তো সেটা তো কিছু বলতেই হয়। সেটা হলো যে দেশের মানুষ তো মনে করেছে যে অতীতে যা হয়েছে হয়েছে, এখন নতুন করে সবকিছু শুরু হোক, আমাদের গণতন্ত্রের পথ চলা, আমাদের ডেমোক্রেটিক ইনস্টিটিউশন গুলো ডেভেলপ হবে, এগুলি তো মানুষ চেয়েছে। জুডিশিয়ারি সত্যিকার অর্থে স্বাধীন হবে, গণমাধ্যম স্বাধীনভাবে মত প্রকাশ করবে, তবে সেটা সত্য মত প্রকাশ করবে, কোনো বানোয়াট মিথ্যা অপপ্রচার কলঙ্কমূলক নয়। নির্বাচন কমিশন স্বাধীন হবে এবং সেই স্বাধীনতা যাতে আরো বেশি মানে সেটা ভোগ করতে পারে, সেটা সেই জন্য প্রয়োজনীয় আইন যদি পার্লামেন্ট তৈরি করে সেটা করতে পারে, এই ভাবনাগুলোই মানুষ ভেবেছে। এবং বিরোধী দল, সরকারি দল যারা সরকার পরিচালনা করবেন, তীব্র সমালোচনা করবেন, তীক্ষ্ণ সমালোচনা করবেন, কঠোর সমালোচনা করবেন, তবে দ্যাট মাস্ট বি কনস্ট্রাকটিভ, মিউচুয়ালি বেনিফিশিয়াল এবং লুকিং ফরওয়ার্ড। সেই সমালোচনাগুলো হতে হবে উভয় পক্ষের মধ্যে, এটাই হওয়া উচিত। তাহলে ডেমোক্রেসির যে পথ চলা এটা খুবই স্মুথ হবে, মসৃণ হবে এবং রাষ্ট্রীয় গণতন্ত্রের বিকাশ হবে। আর মানে নিজের দিকে তাকাতে হবে, প্রথমে নিজের দিকে তাকিয়ে তারপরে অন্যের দিকে তাকালে তখন সেটা হবে গণতন্ত্রের জন্য একটা অপরিহার্য শর্ত, ইনএভিটেবল কন্ডিশন, সেটা তৈরি হবে গণতন্ত্রের মানে তাকে টিকিয়ে রাখার জন্য, জীবিত রাখার জন্য। আপনারা যদি ক্রমান্বয়ে একতরফা যদি হন, মানে একটা তো আমাদের এখানে প্রবাদ আছেই যে এক হাতে কখনো তালি বাজে না। তো এক হাতে যখন তালি বাজে না, তখন দুই হাত, তালি বাজানোর জন্য 2 হাত লাগবে। তো 2 হাতের বিষয়ে খবর নিয়ে তো কথা বলতে হবে। আমি শুধু 2-1টি উদাহরণ দিয়ে আমি আমার বক্তব্যের অন্য প্রসঙ্গে চলে যাব। গতকাল নোয়াখালীতে জামাত শিবিরের বিরুদ্ধে যুবদল নেতাকে গুলির অভিযোগ, সংবাদটি ছাপাচ্ছেন হচ্ছে কালবেলা, একটা লিডিং দৈনিক পত্রিকা। আচ্ছা, নেত্রকোনায় আনন্দ মিছিল নিয়ে যাচ্ছে সেই সংগঠনের একটি মিছিল বিএনপি অফিসের সামনে, তারপরে কথা কাটাকাটির জেরে সেখানে বিএনপি অফিস ভাঙচুর হয়েছে। পাথরঘাটায় বিএনপির 2 নেতার উপর হামলা, জামায়াত নেতা গ্রেপ্তার। কে? বাংলা দি ডেইলি স্টার। বিএনপির সঙ্গে জামাতের সংঘর্ষ, হামলা, আহত 45 জন। এটা
নিউজ করছে যুগান্তর, এবং সেখানেও মানে এই জামাতের পক্ষ থেকে আক্রমণটা হচ্ছে বিএনপির নেতাকর্মীদের উপর। এটা ডিটেলস বললে অনেকক্ষণ সময় চলে যাবে। নির্বাচনের দিন জামাতের বিরুদ্ধে বিএনপির 127 অভিযোগ, এবং এটা ডকুমেন্টেড, সবগুলো ফাইল করে আমি অসুস্থ হাসপাতালে ছিলাম, এটা ব্রিফিংটা করেছেন নজরুল ইসলাম খান, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য, এখন অ্যাডভাইজার। এটা কয়েকটি ঘটনার কথা বললাম, আর আমার কাছে আরো অনেক তথ্য একবারে পেপার কাটিং সহ, যেটা বললে অনেকক্ষণ সময় চলে যাবে। সুতরাং তালি তো এক হাতে বাজেনি। আরেকটা ব্যাপার হলো যে অভিযোগ আপনারা এখানে বলছেন নানা বিষয়ে, তো সেই অভিযোগের ব্যাপারে আপনাদের এটাও বলতে হবে, হ্যাঁ, বিএনপির অনেক নেতাকর্মী, অঙ্গ সংগঠন নেতাকর্মী বিভিন্ন অনৈতিক কাজের সাথে কেউ কেউ যুক্ত হয়েছিলেন। কিন্তু আপনি দেখবেন যে দল তাদেরকে কিভাবে দেখেছে। 5ই আগস্টের পর থেকে এবং গত কয়েকদিন পর্যন্ত প্রায় 1,500-2 হাজারের মতো বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে বহিষ্কার করা হয়েছে, শোকজ করা হয়েছে, দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, নানা ধরনের পানিশমেন্ট দেওয়া হয়েছে। তো এটাও তো একটা ইতিবাচক ডেভেলপমেন্ট। আগে তো হয়নি যে রংবাজ, যে আপনার মাসলম্যান, সে একটা যদি ঘটনা ঘটায়, কারো বিরোধী দলের কোনো কার্যালয় যদি ভেঙে দেয় বা বিরোধী দলকে প্রতিহত করে, তাকে বাহবা দেওয়া হতো। কিন্তু সেটা এই প্রথমবার বিএনপি, আপনি দেখেছেন যে একটি রাজনৈতিক দল হিসাবে সে দলীয় কোন ধরনের মস্তান এবং সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, কোন দখলের সাথে যুক্ত হয়েছে, কাউকে ক্ষমা করে। তো এটা তো এই বিষয়টাও তাদের বলা উচিত ছিল, এবং এটা আমরা প্রেস কনফারেন্স করে বলেছি। যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে সেখানে দলের ভাইস চেয়ারম্যান আছে, কয়েকদিন আগে একজন এমপি আছে, তার নামে অভিযোগ এসেছে, তাকে শোকজ করা হয়েছে। তো যখন একটি দল তার দলকে শাসনের জন্য সাংগঠনিক ব্যবস্থা নিতে পারে, তো সেই দলটা রাইট ট্র্যাকে আছে, সঠিক ট্র্যাকে আছে। তো নানা অভিযোগের মধ্যে এই বিষয়টি বলা উচিত ছিল। এখানে যে সুপারিশগুলো ওনারা দিয়েছেন, আমি মনে করি এটার অনেকগুলোর সাথেই আমি একমত, যে হ্যাঁ, যদি আমরা ডেমোক্রেটিক ইনস্টিটিউশন গুলোকে স্বাধীনভাবে চলতে দেই, তাহলে আপনার ছোটখাটো যে সংঘাতের কথা আমরা শুনেছি, দেখেছি, নির্বাচনের প্রাককালে, নির্বাচনের পরে, যেটি এখানে সাবেক অ্যাডভাইজার আপা এখানে বলেছেন, এটি তো একটা লিগ্যাসি, একটা দীর্ঘদিনের একটা পলিটিক্যাল কালচার, এইভাবে হতে 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 এই পর্যায়ে এসছে। তো সেই আগের যে ঘটনা, 2018 সালের আপনি নির্বাচন দেখুন না কেন, কি পরিস্থিতি করেছে। প্রায় 40 থেকে 50 জন বিএনপির এমপিকে কারাগারে নিয়ে গেছে। মানে দানবীয় নির্বাচন কিরকম হতে পারে তার একটা ম্যানিফেস্টেশন আপনি দেখবেন হচ্ছে 18 নির্বাচনে। মানে নিশ্চয়ই এই স্ট্যাটিস্টিক্স গুলো এবং ঘটনাগুলো অধিকারের তাদের আছে, সংরক্ষিত আছে, এটা আমি মনে করি, আমি বিশ্বাস করি। তো সেই পরিস্থিতি তো এখানে আসেনি। আর কিছু ঘটনা আমি এখানে দেখেছি, এগুলো হচ্ছে অনেক সামাজিক অপরাধের ঘটনা, ঠিক নির্বাচনের প্রাককালে ঘটেছে। রাজনৈতিক সহিংসতা আছে, আমি এটা অস্বীকার করছি না, কিন্তু অনেক বড় বড় রক্তপাত যেখানে হয়েছে, জীবনহানি ঘটেছে, এটা কিন্তু অনেকটা সামাজিক সংঘাতের ঘটনা সেখানে ঘটেছে। এখন আপনি ওসমান হাদির কথা বলবেন, ওসমান হাদি কি কোনো পলিটিক্যাল সহিংসতার শিকার? এটা তো একবার স্পষ্ট করে দিয়েছে পার্শ্ববর্তী একটি দেশ, এবং তারা নিজেরা আত্মস্বীকৃত ভাবে বলেছে যে তাদের পলিসি মেকাররা দায়ী। বলছেন কে? আরেকজন সাবেক মুখ্যমন্ত্রী বলছেন। তো সেই সময় সরকারের দায়ী কোথায়, আর সেটা রাজনৈতিক দলেরই বিষয় কোথায়? এরকম মানে শক্তিশালী কোন দেশ পার্শ্ববর্তী জায়গায় যদি থাকে, তার যদি মানে ইন্টারেস্টের যদি ক্ল্যাশ হয়, তাহলে নানা ধরনের ঘটনাই হতে পারে। কানাডায় গিয়ে যদি শিখ নেতা সেখানে যদি মেরে ফেলে মারতে পারে, এটা তো মানে অমূলক কিছু নয়। এবং এখানে যে এটা যে তারাই যে করেছে, একজন মুখ্যমন্ত্রী, সে তো দেশের শাসক গোষ্ঠীর একজন, সে প্রকাশ্যে সে জিনিসটা বলে দিয়েছে। তো এই জিনিসটা হয়েছে, কিন্তু ডেট অফ ইলেকশনের দিনে কিন্তু কোন ধরনের রক্তপাত বা ছোটখাটো কিছু ঘটনা ঘটেছে, কিন্তু কোনো জীবনহানিমূলক কিছু হয়নি। 3টা সেন্টার বোধহয় বন্ধ করতে হয়েছিল, আমি যতটুকু জানি, অনলি 3টা সেন্টার।
তো আমি সেই তুলনায় বলছি যে হয়নি, তার নির্বাচনের পরেও কিছু ঘটনা ঘটেছে, হানাহানি হয়েছে, তবে যে মানে ভীষণটি আমাদের প্রত্যেকেরই রয়েছে, প্রত্যেকে যদি আমরা সেটি মান্য করি তাহলে পরবর্তী নির্বাচন সহিংস হবেই না, মানুষের উপলব্ধি হবে। এবং আমি মনে করি আমাদের জাতীয় নেতৃবৃন্দের কথা এবং ভাষাতেই এই যে উল্টে দিব পাল্টে দিব, আরেকটা খুবই আপত্তিকর কথা প্রায় আমরা বলে থাকি রাজনীতিবিদরা, মানে আমি বলবো যে জাতীয় রাজনীতি যে কোনো মূল্যে, ভাই মূল্য তো আপনার যাচ্ছে না, আপনার সন্তান তো ঠিকই মানে ইংল্যান্ড আমেরিকা বা ইউরোপে পড়াশোনা করছে, চলে যাই তো যে নিচের শ্রেণীর কর্মীদের মূল্য, আপনার মায়ের সন্তান তো বা আপনার স্ত্রীর সন্তান তো যাচ্ছে না। এই কথাটি প্রায় বলা হয়, যে কোনো মূল্যে আমরা এটা দেখে থাকবো। যদিও এটা পলিটিক্যাল রেটরিক, কিন্তু এটা বলাও আমি মনে করি যে উচিত না। এই ঘটনাগুলো হয়। তো যাই হোক, এই সমস্ত বিষয়গুলো থেকে রাজনৈতিক নেতৃবৃন্দ, পলিটিক্যাল পার্টি সবাই, সে যারা সরকার পরিচালনা করছেন, যারা বিরোধী দলে আছেন, প্রত্যেকেই যদি আপনার মানে ভাষার ক্ষেত্রে, শব্দ প্রয়োগের ক্ষেত্রে, বাক্য বিন্যাসের ক্ষেত্রে যদি সতর্ক থাকেন, তাহলে নেতাকর্মীদের মধ্যে একটা সহিংস মনোভাব গড়ে উঠবে না। কারণ আপনি যতই মানে ডেমোক্রেটাইজেশন করেন, গণতন্ত্রের যত আইন কানুন করেন, কোনো লাভ হবে না যদি মানসিকতার পরিবর্তন হয়। এটা শুধু পলিটিক্যাল সায়েন্সের বিষয় না, এটা শুধু হিস্ট্রির বিষয় না, এটা কোনো লজির বিষয় না, এটা হচ্ছে ম্যাটার অফ সাইকোলজি। আপনার মনস্তত্ত্ব যদি ঠিক না হয়, আপনি কিছুই করতে পারবেন না। তত্ত্বাবধায়ক সরকারের জন্য ব্যাপক আন্দোলন করেছিল সেই সময়ের একটি রাজনৈতিক দল, যারা ফ্যাসিজম কায়েম করলো, এবং তাদের প্রধান নেত্রী কি বলে যে 1995 সালে একবার ধ্বংসযজ্ঞ চালিয়ে সেই আন্দোলন হয়েছে। আবার উনি সেই পদ্ধতিটি বাতিল করে দিলেন, এবং উনি যে পার্লামেন্টের কমিটি করেছিলেন, সেই কমিটির প্রায় অধিকাংশই মতামত দিয়েছিলেন মানে তত্ত্বাবধায়ক ব্যবস্থা রাখার জন্য। কমপক্ষে তার যে বিচারক, তিনিও বলেছিলেন যে 2 টার্মের জন্য থাকতে পারে, কিন্তু প্রধান ব্যক্তি সেটা শোনেননি। আপনি তোফায়েল আহমেদ বলুন, রাশেদ খান মেনন বলুন, হাসানুল হক ইনু বলুন, এই যে স্পিকার শিরিন শারমিন চৌধুরী বলুন, প্রত্যেকেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখার জন্য বলেছিল, কিন্তু উনি রাখেননি। কারণ তার মাথার মধ্যে তখন ঢুকেছে যে এই ব্যবস্থাটা রাখা যাবে না, তাহলে লিঙ্গারিং করা যাবে না ক্ষমতা। তো সুতরাং মানসিকতা যদি ঠিক না হয়, এটা আপনার অন্য কোনো ইয়ে যাই থাকুক না কেন, শর্ত যাই থাকুক না কেন, মানসিকতার পরিবর্তন না হলে যতই গণতন্ত্রায়ন করেন, যতই আপনি একটা উন্নত ধরনের মানে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট নিয়ে আসেন, সবার মধ্যে যদি ওই বোধ না থেকে জয়কে মাথা উঁচু করে মেনে নেওয়া, এবং যিনি জয়ী হয়েছেন তিনি মাথা নিচু করে সেটাকে সংবরণ করা, তার বিজয়কে সংবরণ করা, এইটা হতে পারলেই ডেমোক্রেসি পাওয়ারফুল হবে, শক্তিশালী হবে, এবং গণতন্ত্রের পথ চলা এগিয়ে যাবে। আইনের শাসন বলছেন, আইনের শাসন হচ্ছে যে আমরা গণতন্ত্র কতটুকু হেঁটে যাচ্ছে। আমরা তো 90 সালেও গণতন্ত্রের জন্য লড়াই করে একটা বিজয় এনেছে, এবং 71ও তো একটা অধিকারের সংগ্রাম থেকেই একটা যুদ্ধের রূপ নিল। এখানকার মানুষের যে নির্বাচনী ফলাফল, ইচ্ছার যে প্রতিফলন, সেটা পাকিস্তানিরা মানলো না বলেই এটা একটা টার্ন নিল যুদ্ধে। সুতরাং অধিকার রক্ষার জন্যই তো হচ্ছে এই 71 মুক্তিযুদ্ধ আমাদের। প্রতিটা বিষয়টা ছিল অধিকার রক্ষা, গণতন্ত্রের জন্য। কিন্তু আমরাই মাঝে মাঝে এটাকে বাধা দিয়েছি, বিভিন্ন সময় বাধা দেওয়া হচ্ছে, নানা ধরনের শক্তি নানা ধরনের ছিদ্র পথে এসে এটাকে বাধাগ্রস্ত করে আবার নতুন করে শুরু করতে হচ্ছে। বারবার সেই প্রবাদ কথিত গ্রিকের প্রভাত মানে ফিনিক্স পাখির মতো নিজের ভস্য থেকেই নিজেকে জন্ম নিতে হচ্ছে। তো আবার যেন নিজের ভস্য থেকে নিজে জন্ম নিতে না হয়, যে অর্জনটুকু আমাদের হয়েছে 5ই আগস্টের পর থেকে, তারপরে একটি আমি বলবো যে মানে অনেকখানি একটা নির্বাচন, এইরকম একটি দেশে একটি নির্বাচন একবারই শতকরা 100% অবাধ সুষ্ঠু নির্বাচন হবে এমন কোনো কথা নেই। এটা এইরকম তৃতীয় বিশ্বের একটি সম্ভব না, এমনকি ইন্ডিয়াতেও সম্ভব না। ইন্ডিয়া তো প্রতিনিয়ত অভিযোগ ওঠে, কিন্তু তারপরে ওদের একটা বিষয় হচ্ছে যখন হয়ে যায়, ফলাফল হয়ে যায়, মেনে নাই সবাই। আপনার কলকাতা শহর মানে মোটামুটি একটা শান্তিপূর্ণ শহর বলে আমরা ধরে নিতাম, আমরা যখন যাই,
সিপিএম এর আমলে বা বাংলাদেশের আমলে ওদের গ্রামে গঞ্জে নির্বাচন হলে সেখানে প্রচুর সহিংসতা হয়, মানুষ মারা যায়, রক্ত ঝরে। কিন্তু কলকাতা মোটামুটি শান্তিপূর্ণ থাকে, কারণ কলকাতার এমনিতেই অনেক বেটার থাকে। মেয়েরা দেখি রাত 12টার সময় ওদের ওখানে তো মঞ্চ নাটক, খুবই জনপ্রিয় মঞ্চ নাটক দেখে সোনার গয়না পরে বাড়ি ফিরে যাচ্ছে। তো এটা আমরা প্রশংসা করতাম বাংলাদেশে এসে। এবং অমর্ত্য সেনও বলেছেন যে একটি শহর দরিদ্র হলে পরেও যে সেখানে আইন শৃঙ্খলার অবনতি হবে এমন কোনো কারণ নাই, সেখানে আইনের শাসন কতটুকু আছে, প্রতিষ্ঠিত আছে। তো আমরাও আমাদের দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত করা খুব কঠিন ব্যাপার না, এটা শুধুমাত্র সবাই আইনকে মেনে চলা। এই আইনকে মেনে চললে ভাই এই কাজটি করা এটা অপরাধ, এই দুর্নীতি করলে অপরাধ, এটা জানাজানি হলে পরে আমার সুনাম চলে যাবে। এই সুনাম চলে যাওয়ার ভয়টা যদি সবার মধ্যে থাকে তাহলে আইনের শাসন অনেকখানি মান্য হবে। আমাদের আদালত এবং বিচার বিভাগ তারা আইনের শাসন প্রতিষ্ঠার জন্য তারা কাজ করবেন, এবং তারা যখন দেখবেন সমাজের মানুষ, রাজনীতিবিদ বা সমাজের নানা শ্রেণী পেশার মানুষ যখন এটি হচ্ছে, আদালতে তখন মানে একটা পার্টিজান রোল প্লে করতে পারবে না। আর সেই ক্ষেত্রে আমি মনে করি যে বিচারক নিয়োগের ক্ষেত্রেও মোটামুটি ভাবে দেখ, বিচারক নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক অ্যাসপিরেশন যে থাকে না অনেকের, এবং সেটা যে বিবেচনা হয় না, উন্নত দেশেও হয়, কিন্তু তারা চেয়ারে বসার পর তাদের মনটা হয়ে যায় একেবারে নিরপেক্ষ, তার বেআইনি করেন না। দুই একটা হয়, ব্যতিক্রম যে হয় না তা না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বেআইনি কাজ বিচারকরা করেন না। আমাদের এই দেশে যে ধরনের বিচারক আমরা 17 বছরে দেখেছি, এজলাস থেকে হুমকি দিচ্ছেন, এজলাস থেকে চেতনা বিক্রি করছেন, এজলাসে বসেই, সেটার যেন পুনরাবৃত্তি না হয়। বিচার বিভাগ, বিচারকরা হচ্ছে তারা তাদের মত প্রকাশের ক্ষেত্রে, তাদের রায় প্রদানের ক্ষেত্রে একেবারে সুবিবেচনা প্রসূত ভাবেই তারা সেটি দেবেন। এই মানসিকতা সম্পন্ন মানুষই বিচারক হোক, এটাই মানুষের কামনা। অনেকক্ষণ আপনারা বসে আছেন, আপনাদের সবাইকে আমি প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি।